মাই ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। 5, 6, 7, 8, 9 বলতে গেলে প্রায় প্রত্যেকটা ক্লাসেই প্রিপোজিশন পরীক্ষা আসবেই। ইংরেজি পরীক্ষায় আর্টিকেল প্রিপোজিশন প্রত্যেকটা ক্লাসেই লেগে আছে। 7, 8, 9 সে তো বলার অপেক্ষা রাখেই না। তো আছে বাছাই করা 15টা প্রিপোজিশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। চলো শুরু করা যাক। উপরে লিখেছি প্রিপোজিশন, নিচে বাক্যগুলো লিখছি আই অ্যাম ইন্ডিয়ান গ্যাপ বার্থ। শুধুমাত্র প্রিপোজিশন বসাবো। আই অ্যাম ইন্ডিয়ান গ্যাপ বার্থ। হি ডাইড গ্যাপ ক্যান্সার। শি ইজ উইক গ্যাপ ম্যাথমেটিক্স। উই আর প্রাউড গ্যাপ আওয়ার কান্ট্রি। হি রিচড গ্যাপ এয়ারপোর্ট গ্যাপ টাইম। The fan is gave our head. নজরুল came gave a poor family. তো আমি গতদিনই বলছিলাম আমরা আর্টিকেল প্রিপোজিশন করার সময় বাক্যগুলো পড়বো এবং পড়ার পরে এই বাক্যগুলোর বাংলা মানে উদ্ধার করার চেষ্টা করবো। তাহলে আমাদের অনেকটাই কনফিডেন্স গ্রো করবে। আই অ্যাম ইন্ডিয়ান গ্যাপ বার্থ মানে আমি জন্মসূত্রে ভারতীয়। হি ডাইড গ্যাপ ক্যান্সার মানে সে ক্যান্সারে মারা গেছে। শি ইজ উইক গ্যাপ ম্যাথমেটিক্স মানে সে অঙ্কে কাঁচা। উই আর প্রাউড গ্যাপ আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশকে নিয়ে গর্বিত। হি রিচড গ্যাপ এয়ারপোর্ট গ্যাপ টাইম মানে সে সময় মতো এয়ারপোর্ট বা বিমানবন্দরে পৌঁছেছিল। দি ফ্যান ইজ গ্যাপ আওয়ার হেড ফ্যানটি আমাদের মাথার উপরে আছে। নজরুল কেম গ্যাপ এ পুয়ার ফ্যামিলি নজরুল ইসলাম একটা গরিব পরিবার থেকে উঠে এসেছিলেন। এই হচ্ছে কি প্রথম 8টার মানে 9টা আছে, এরপরে আমি আবার 6টা দেখাবো। ভিডিওটা না টেনে প্রথম থেকে দেখো। তো আমি শুধু 1 মিনিটের মধ্যে একটু ডিসকাস করে নিচ্ছি। হোয়াট শুড উই আন্ডারস্ট্যান্ড বাই প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে আমরা কি বুঝবো, প্রিপোজিশন কাকে বলা হয়, যেটা নিয়ে আলোচনা করছি সেটা সম্পর্কে যদি মিনিমাম আইডিয়া না থাকে তাহলে কি হয়। প্রিপোজিশন PRE এটাকে ভেঙে দিলাম, বাকিটাকে রেখে দিলাম, মানে দুভাগ করলাম। দেখো, প্রি মানে পূর্ববর্তী আর পজিশন মানে হচ্ছে কি অবস্থান, পূর্ববর্তী অবস্থান। প্রিপোজিশন মানে হচ্ছে পূর্ববর্তী অবস্থান, অর্থাৎ যে শব্দগুলো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করে একটা নতুন হয়তোবান অর্থ বিন্যাস করলো। শব্দটার এক ধরনের অর্থ ছিল, কিন্তু প্রিপোজিশন বসার পরে অর্থটা হয়তোবান আলাদা রূপ ধারণ করলো। এক কথায় বাক্যের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করে, আলাদা যে বাক্যের মধ্যে যে আলাদা শব্দগুলো আছে তাদের সঙ্গেও সম্পর্ক স্থাপন করে। তাহলে প্রিপোজিশন যে শব্দগুলো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের সঙ্গে অথবা বাক্যের অন্যান্য শব্দগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন অথবা বাংলায় অব্যয় বলা হয়। তাহলে আমরা উদাহরণ হিসেবে আমরা এগুলো কী কী উদাহরণ বলতে পারি, কোন শব্দগুলো প্রিপোজিশন। একদম সহজ কথা যেগুলো বরাবর দেখো, যেমন অ্যাট একটা প্রিপোজিশন, বাই, উইথ, আন্ডার, ফর, অফ, এগুলো সবই প্রিপোজিশনের উদাহরণ। এটা বোঝা গেছে? তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আমার স্টুডেন্টসরা কি উত্তর দেবে যে প্রিপোজিশন কাকে বলা হয়, যে শব্দগুলো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের সঙ্গে এবং বাক্যের বাকি শব্দগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা প্রিপোজিশন বলবো। এইটুক উদাহরণ অ্যাট, বাই, উইথ, আন্ডার, ফর, অফ ইত্যাদি। তাহলে চলো কীভাবে করবো। অন্যান্য সমস্ত কিছুর মতো প্রিপোজিশনের কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে, ঠিক আছে? এগুলা ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। আসলে সামনে পরীক্ষা, তো পরীক্ষা উপলক্ষে কটা ইম্পর্ট্যান্ট মনে করে আমি তুলে দিয়েছি। আই এম ইন্ডিয়ান গ্যাপ বার্থ, এটা হবে বাই বার্থ। এই শব্দটা বাংলা মানে
আমি জন্মসূত্রে ভারতীয়। আমি জন্মসূত্রে ভারতীয়। 2 নম্বর, হি ডাইড গ্যাভ ক্যান্সার, মানে সে ক্যান্সারে মারা গেছে। আমাদের মনে রাখতে হবে কেউ যদি কোনো রোগে মারা যায়, ঠিক আছে, তার সামনে যদি ডাই থাকে, ডাইয়ের পরে যদি দেখা যায় কোনো রোগ, তাহলে প্রত্যেকবারই অফ। হি ডাইড অফ ক্যান্সার, মানে সে ক্যান্সারে মারা গেছে। নাম্বার 3, শি ইজ উইক গ্যাভ ম্যাথমেটিক্স। উইক মানে হচ্ছে দুর্বল, আর উইকের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা অবশ্যই প্রত্যেকবারে ইন বসাবো। সেই বিষয় হলো উইক ইন ম্যাথমেটিক্স, মানে সে অঙ্কে কাঁচা। নাম্বার 4, উই আর প্রাউড গ্যাভ আওয়ার কান্ট্রি। প্রাউড, ঠিক আছে, উই আর প্রাউড গ্যাভ আওয়ার কান্ট্রি। প্রাউড আর প্রাইড আমাদের মনে রাখতে হবে যে প্রাউডের পরে অফ হয় প্রত্যেকবার, মানে গর্বিত। আর প্রাইডের, প্রাইড PRIDE, এরপরে ইন হয়। প্রাইডের পরে ইন হয়, যেমন হি টেক্স প্রাইড ইন হিজ হেলথ, হি টেক্স প্রাইড ইন হিজ হেলথ। আর প্রাউডের পরে অফ হবে, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। নেক্সট, হি রিচড ড্যাশ এয়ারপোর্ট ড্যাশ টাইম। এয়ারপোর্ট মানে বিমানবন্দর, অর্থাৎ বিমান যেখানে ওঠানামা করে। তাহলে ছোট্ট জায়গা আমাদের বুঝতে হবে যে ছোট্ট জায়গা হলে অ্যাড হয়, ঠিক আছে। এবার ড্যাশ টাইম মানে সে সময় মতো পৌঁছেছিল, তাহলে ইন টাইম হতে পারে, অন টাইমও হতে পারে। এখানে ইন অন দুইটাই কারেক্ট, ইন টাইমও কারেক্ট, অন টাইমও কারেক্ট। হি রিচড এয়ারপোর্ট, হি রিচড অ্যাট এয়ারপোর্ট ইন টাইম, মানে সে সময় মতো এয়ারপোর্টে পৌঁছেছিল। দি ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেড। 7 নম্বর, দি ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেড। ফ্যানটা আমার মাথার উপরে আছে, ফ্যানটা আমার মাথার উপরে আছে। তো ফ্যান তো মাথার উপরে থাকলেও তো লেগে থাকে না। যখন দেখা যাবে যে লেগে থাকে না, এমন যদি কোনো উপরে কোনো কিছু বোঝায়, তখন হয় ওভার, তখন হয় ওভার। একটু বোঝা গেছে? দি ফ্যান ইজ ওভার আওয়ার হেড। হ্যাঁ, যদি বলা হয় যে টেবিলের উপর বইটা রাখো, টেবিলের উপর, তাহলে টেবিলের সঙ্গে বইটা লেগে থাকবে, টেবিলের উপর বইটা রাখো, তাই না? পুট দ্য বুক অন দ্য টেবিল, পুট দ্য বুক অন দ্য টেবিল। আর ফ্যানের ক্ষেত্রে উদাহরণটা মনে রাখবে যে ফ্যান হচ্ছে গিয়ে ওভার হবে, কারণ হচ্ছে গিয়ে এখানে মাথায় লেগে থাকবে না। আর যেটা একদম উপরে, যেমন হচ্ছে গিয়ে যেমন সূর্য আমাদের মাথার অনেক উপরে, এটা মাথা রাখতে হবে অ্যাবাভ, ABOVE। তাহলে আমি ফ্যানকে দিয়ে আমি 3টা প্রিপোজিশনের উদাহরণ দিলাম সংক্ষিপ্তভাবে। একদম প্রথমটা অন, যখন লেগে থাকবে। দ্বিতীয়টা হচ্ছে ওভার, যখন লেগে থাকবে না, যেমন ফ্যান। আর 3 নম্বরটা বললাম সূর্য অনেক অনেক উঁচুতে আছে, এখানে হবে অ্যাবাভ। ঠিক আছে। নাম্বার 8, নজরুল কেম ড্যাশ এ পুয়ার ফ্যামিলি। অ্যাকচুয়ালি এই কাম মানে আসা, কিন্তু কাম অফ মানে জন্মগ্রহণ করা। আমি তো ওই জন্য বলছিলাম প্রিপোজিশন বসার পরে শব্দের মানে পরিবর্তন হয়ে যায়। তাহলে হলো নজরুল কেম অফ এ পুয়ার ফ্যামিলি। হ্যাঁ, এই বাক্যটা বাংলা মানে হচ্ছে কি, নজরুল একটা দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন। নজরুল একটা দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা 9টা শিখলাম, আর 6টা। দশ নম্বর, দি ব্রিজ BRI DG is ড্যাশ রিভার। খুব সুন্দর একটা প্রশ্ন। 11 নম্বর, দি ফ্রগ জাম্পড, JUMPED, দি পন্ড। 12 নম্বর প্রশ্ন, the boy entered the room. 13 নম্বর প্রশ্ন, he is gap room. 14 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, the Himalaya, ইংরেজি তো হিমালয়া, is
নর্থ গ্যাপ ইন্ডিয়া। সুন্দর, একটু মনে রেখে দাও। 10 নম্বর, দি ব্রিজ ইজ ড্যাশ রিভার, মানে ব্রিজটা নদীর উপরে আছে। তো ব্রিজ নদীর উপর থাকে, এটা আমরা যেমন বললাম ফ্যানের ক্ষেত্রে যে টাচ করবে না, ব্রিজটাও কিন্তু খেয়াল করো নদীর জলকে কিন্তু টাচ করে না। তাহলে এখানে হচ্ছে গিয়ে ওভার। দি ফ্রগ জাম্পড ড্যাশ দ্য পন্ড, ব্যাংকটি পন্ড হলো পুকুরে লাফ দিল। লাফ দেওয়ার পরে আমরা এভাবে দেখব যে গতিশীল থাকবে না স্থিতিশীল থাকবে। পুকুরে যখন লাফ দিবে তো অবশ্যই তো গতিশীল থাকবে। তার ভিতরে যখন দেখবো যে ভিতরে গতি বোঝাচ্ছে, তখন আমরা অবশ্যই চোখ বন্ধ করে ইনটু বসাবো। ইনটু, ইন আর ইনটুর মধ্যে পার্থক্যটা কি এখনই টের পাবে। দি বয় এন্টার্ড গ্যাপ রুম, এটাও ইনটু। ছেলেটি ঘরে প্রবেশ করলো, তাহলে নিশ্চয় গতি। সে হেঁটে প্রবেশ করুক আর দৌড়ে দৌড়ে প্রবেশ করুক, গতি তো থাকবে, গতি বোঝাতে ইনটু। আর হি ইজ গ্যাপ রুম, সে রুমে আছে, সে বসে আছে না কি আছে, সে রুমের মধ্যে আছে, তখন ইন হবে। কারণ এখানে বলা হচ্ছে যে হিস ইন দ্য রুম, মানে সে রুমের মধ্যে আছে, তার মানে কি এটা ভিতরে স্থিতি, ওই জন্য ইন। তাহলে স্থিতি বোঝাতে হচ্ছে গিয়ে ইন, আর গতি বোঝাতে হচ্ছে গিয়ে ইনটু। এইটুকু মানেটাই যথেষ্ট। নাম্বার 14, লাস্ট নাম্বার, দি হিমালয়া ইজ ড্যাশ দ্য নর্থ ড্যাশ ইন্ডিয়া। ঠিক আছে, মানে হিমালয় পর্বতমালা ভারতের উত্তর দিকে অবস্থিত। এটা একটা সুন্দর ট্রান্সলেশন, অনেক স্কুলেই পরীক্ষা দেয় যে অনুবাদ করো যে হিমালয় পর্বতমালা ভারতের উত্তর দিকে অবস্থিত। তাহলে উত্তরটা এরকম হবে, দি হিমালয়া ইজ ড্যাশ দ্য নর্থ অফ ইন্ডিয়া। তাহলে দি নর্থ, দিক হলে বলে টু হয়, দিক হলে বলে আমাদের মানতে হবে টু হয়, টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, ভারতের। ঠিক আছে, তো 15টা জায়গায় 16টা হয়ে গেল। আমরা এইভাবে আমরা প্রিপোজিশনগুলো মনে রাখার চেষ্টা করব। আর আবারও আমার আগের কথাগুলোর মতো এবারও একই কথা, গ্রামার হচ্ছে গিয়ে প্র্যাকটিস। যে যত বেশি করবে সে তত বেশি গ্রামার শিখবে, মনে রাখবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীদের প্রতি আমার যেটা অ্যাডভাইস বা উপদেশ থাকবে, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, অনুশীলনী সলভ করবে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে, আমি ঠিক পরের দিনে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রথমেই চেষ্টা করব। আজকে এই পর্যন্ত থাক, সবাই সিরিয়াসলি পড়াশোনা করো, থার্ড সেমিস্টার পরীক্ষা সবারই অত্যন্ত ভালো হোক, এই কামনা রইল।